এই যে ভিসাগুলো এখানে 100 ভিসা সব এক্সপায়ার হয়ে গেছে। মেন পাওয়ার থেকে বলতে মন্ত্রণালয় থেকে মেন পাওয়ার বন্ধ করে দিছে, তবে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আমাদের মেন পাওয়ার বন্ধ করে দিছে। এই দেশে আসলে কি নাম বললে নাম আর খেলে কিছু হয় না। যেমন আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় একটা ঝামেলা হচ্ছে, যেমন বিদ্যুতের তারটা ঝুলে আছে, আরো বিশেষ হামলা করবে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি ভিসা করছেন, আপনি আমাকে পাঠাতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। ভুক্তভোগী লাউস প্রবাসীরা যারা যেতে চাচ্ছে প্রবাসে, তারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য তারা এই পরিশ্রম করে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু পেপারস দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে ভুক্তভোগী। কারো ভিসার মেয়াদ চলে গেছে, কারো বা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারা আজকে প্রবাসী মন্ত্রণালয়ের সামনে একত্রে হয়েছে। তাদের একটি মাত্র দাবি, তারা যেন বিএমইটি মানে ম্যান পাওয়ারটা করে যেন সরকারি নিয়ম অনুযায়ী সঠিকভাবে পাড়ি দিতে পারে লাউসে। এটাই তাদের আশা। আমি একজন লাউস প্রবাসী। আমি আমার এলাকার প্রতিবেশীরা আমার থেকে কেউ ভিসা নিছে। আমি লাউসের যে কোম্পানিতে জব করি ওই কোম্পানি থেকে ভিসা নিছে। এরা কেউ যেতে পারতেছে না, সবাই তো আর্থিকভাবে টাকা পয়সা দিছে। এই যে ও হচ্ছে আমার মামাতো ভাই, ও আমার থেকে ভিসা নিছে। আমি ওই কোম্পানিতে জব করি। আচ্ছা, আপনি যে ভিসাটা করেছেন এটা কি কোনো বৈধ প্রক্রিয়া করেছেন, বা মানে অবৈধ প্রক্রিয়ায় কিন্তু অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছে, এক পর্যায়ে তারা কিন্তু সহায় সম্বল একেবারে জীবনটাও হারিয়ে যাচ্ছে অনেকের? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ সরকারের যত আইন আছে, নিয়ম কানুন আছে, একটা পাসপোর্ট আপনার যখন লাওসে পাঠায় তখন অবশ্যই মিনিস্ট্রিকে অবহিত করে ওই পাসপোর্টটা মিনিস্ট্রিতে অবহিত করে লাওসে ভিসার জন্য লাওসে গেছে। তারপরে লাওসের গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিট দিয়ে তারপরে এম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে তারপরে আপনার ভিসা স্টাম্পিং করা হয়। আমাদেরকে কোনো পূর্ব নোটিশ না দিয়ে আমাদের এই গরিব অসহায়দের মেন পাওয়ারটা বন্ধ করে দিয়ে এদেরকে ক্ষতির মুখে ফেলে দিই। সমস্ত কিছু জানার জন্য আজকে আমরা এখানে আসছি। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, সিলেট। আমি খুব গরিব মানুষ, কামলা দিয়ে ভাত খাই। আমাদের গ্রামের 2জন লোক গেছে লাউস, একবার সবকিছু কমপ্লিট বাদায়, তারপর 45,000 টাকা মাসে। এই জন্য আমি লাউসে বই দিছি। এখন দেওয়ার পরে আমার সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমার ভিসার মেয়াদ চলে গেছে। আমি মেন পাওয়ারের কারণে যাইতে পারতেছি। আমি ব্যাংকের থেকে লোন নিছি, আমি সুদে টাকা নিছি। এখন আমি যদি না যেতে পারি আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। ব্যাংকের এই সামাল দিব কিভাবে, বা আমি সুদের টাকা কিভাবে দিব। এখন এই হলো পরিস্থিতি। এখন আমার বিষ খাইয়া মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আমার ছেলে পেলে বউ পোলাপান এটা নিয়ে আমি কোথায় যাব যদি এখন আমি লাওসে না যেতে পারি? আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। লাওসে আমার আত্মীয়স্বজন অনেকে আছে। এখন যদি মিডল ইস্ট এবং লাওসের পার্থক্য তুলনামূলক করতে হয়, তাহলে আমি বলবো মিডল ইস্ট থেকে, সৌদি থেকে 1000 গুণ ভালো লাওস। কারণ মিডল ইস্টে যাওয়ার পরে আজকে মানুষ জানে, সবাই জানে যে 90% লোকের আকামা হয় না, কাগজপাতি হয় না। সেক্ষেত্রে লাওস 1000 গুণই ভালো, এই কারণে যে লাওসে এমন কোনো রেকর্ড নেই যে কাগজপাতি হয় না। এবং সৌদিতে যেখানে সর্বোচ্চ দেখা যাচ্ছে গড়ে 1200 রিয়াল বেতন হয়, যেখানে 40,000 টাকা হয় না, সেখানে লাওসের $400 থেকে বেতন শুরু, তার মানে বাংলা 50,000 টাকা। সেক্ষেত্রে আমি বলতে চাই যে লাওসের একটা নতুন সম্ভাবনা, নতুন শ্রম বাজার। মালয়েশিয়া যেমন একদিনে হয়নি, আজকে লাওস সম্ভাবনাময় দেশ। আজকে কেন আমাদেরকে শুধুমাত্র ম্যান পাওয়ার বন্ধ করে বঞ্চিত করে আর কি রাখা হয়েছে? কারণ হাজার হাজার ভিসা অলরেডি নষ্ট হয়ে গেছে। আরো বিশেষ হামলা করবে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি ভিসা করছেন, আপনি আমাকে পাঠাতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। এখন যাত্রী তো বুঝবে না যে ম্যান পাওয়ার সমস্যার কারণে ফ্লাইটে আমরা দিতে পারতেছি না। এখন যাত্রী চিনবে আমাকে যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি ভিসা করছেন, আমাকে পাঠাতে পারতেছেন না, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ট্রাভেল এজেন্সির মালিকের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তার গতিসীমা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? আমরা এর আগে আরো একবার বিএমইটি অফিসের সামনে আমরা মানববন্ধন করেছি। তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদের ম্যান পাওয়ার দেওয়া হবে, কিন্তু তারা আমাদেরকে কোনো আশ্বাস যে দিয়েছে তার কোনো প্রত্যুত্তর আমাদেরকে কোনো বাস্তবায়ন করেনি। আমাদের আত্মীয়স্বজন অনেকে লাওসে গিয়েছেন, ওরা অনেক ভালো আছে। ওরা প্রতি মাসে $500 থেকে $600 পর্যন্ত বেতন পাচ্ছে। কিন্তু আমরা বৈধ ভিসা পাওয়ার পরেও আমাদের গভর্নমেন্ট আমাদেরকে মেন পাওয়ার বন্ধ করে দিছে। 5 জুন আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে স্যার। অলরেডি 5 জুন শেষ হয়ে গেছে, আজকে 7 জুন। আমি ব্যাংকের থেকে টাকা লিয়া আমি এই ভিসা করছি। অলরেডি একটা কিস্তি আমি দিছি। এখন যদি সামনের মাসে কিস্তি না দিতে পারি, ব্যাংকের থেকে আমার বাড়ি জব্দ করব। এটা দায়ভুক্ত কে নিব স্যার? আমার এই মেন পাওয়ার যদি না করে, আমাদের দাবি একটাই স্যার, মেন পাওয়ারটা খোলা দেখ, আমি সচ্ছলভাবে চলে যাই, না তো আমার ইমিগ্রেশন আটকে দিব মেন পাওয়ারের জন্য। অধিকাংশ বিষয়ের এই মেয়াদ চলে গেছে। খুব কষ্টের মধ্যে আছি ভাই। আপনারা যদি পারেন সাংবাদিক ভাই, আপনাদের দুটো হাত পা ধরতেছি, আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে আমাদের মেন পাওয়ারটা করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই। আমরা খুব ঋণগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত ভাই। আমি বাসায় যাইতে পারতেছি না। অবৈধ না, বৈধভাবে আমাদের বৈধভাবে ভিসা হয়েছে। আমি এটাই বুঝতেছি না মেন পাওয়ার দিতেছে না কেন? যেখানে আমাদের ভিসা দিতেছে লাউসের, সেখানে কেন মেন পাওয়ার
দিতেছে না। আমরা বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি, এটা হচ্ছে জটিলতা। আমার জানা মতে বিশ্বের আর কোনো দেশে এই বিএমইটি সিস্টেমটা নাই। হ্যাঁ, যদিও বিএমইটি সিস্টেমটা চমৎকার একটা, এটা প্রবাসীদের সুবিধার জন্য করা হয়েছিল, কিন্তু এটা এখন প্রবাসীদের গলার কাটা হয়ে গেছে। যারা বাইরে থাকে, যারা বিদেশে যায়, বিএমইটি রেজিস্ট্রেশন করে যারা বিদেশে যায়, তারা কিন্তু অনেক অনেক আশা করে যায় আমি এটা পাবো সেটা পাবো। হ্যাঁ পায়, যদি তারা মারা যায় তাহলে তারা কিছু টাকা প্রবাসী কল্যাণ থেকে পায়, সবাই না, অনেক অত প্রসেসিং এ জানে না। মূলত বিএমইটি করা হয়েছে প্রবাসে যাওয়ার ব্যাপারটা সহজ করার জন্য। যুগ চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা জিনিস আপডেট হইতেছে, কিন্তু আমাদের বিএমইটি আগের মতো আছে, কোনো আপডেট নাই, কিচ্ছু নাই। আপনার কারো কোনো গায়ে কিছু লাগে না, মানে সরকারি চেয়ার। হ্যাঁ, 24-এর আন্দোলনের পর ভেবেছিলাম পরিবর্তন আসবে, এবং ওই পরিবর্তন এমনটা এসেছে, এটা সত্যি কথা, কিন্তু পরিবর্তনটা জনগণের মানে পক্ষে না, এটা বিপক্ষে হয়ে গেছে। আসলো গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট আসলো, আমরা ভেবেছিলাম এবার হয়তো একটু রিলিফ পাবো। এই দেশে আসলে কি নাম বললে নাম আর খেলে কিছু হয় না। যেমন আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় একটা ঝামেলা হচ্ছে, যেমন বিদ্যুতের তারটা ঝুলে আছে, কেউ দেখবে না, একটা মরবে, তারপর সবার জায়গায় মানে নজর আসবে যে না এখানে একটা কিছু করতে হবে। তো আমাদের আসলে কি অসহায় জনগণ, তো আমরা এরকম এসে দাঁড়ায় থাকতে পারবো? ওই এর আগেও দাঁড়াইছি, তারা আসবে, তা গায়ে লাগে না তো কারো, জবাব দিতে নাই তো কারো।